বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন বিদেশে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের বিক্ষোভ হেনস্থার প্রসঙ্গ। বাংলাদেশে যখন দলের কার্যক্রম নিষিদ্ধ, বিদেশের মাটিতে বিক্ষোভ বা প্রতিপক্ষকে হেনস্থা করে কি লাভ আওয়ামী লীগের? এইটা তাদের এক ধরনের কামব্যাক করার, বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার কৌশলের মধ্যে, কামব্যাক করার কৌশলের মধ্যে এগুলোকে বেছে নিয়েছে। বিবিসি প্রবাহে আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, ভারতের আসামে পুলিশের হাতে আটকের পর মুসলিম বৃদ্ধার আশ্রয় হলো ঢাকার এক বস্তিতে। কিভাবে ঘটল এমন ঘটনা? গাজায় আন্তর্জাতিক সাংবাদিক ঢুকতে দিতে আহ্বান জানিয়ে বিবিসি, এএফপি, এপি ও রয়টার্সের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ। দেশ থেকে কোনো রাজনৈতিক নেতা বা সরকারের কেউ বিদেশ সফরে গেলে প্রায় সময়ই সেখানে বিক্ষোভ করে থাকেন তাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রবাসী নেতাকর্মীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক এনসিপি ও বিএনপি নেতাদের হেনস্থার ঘটনায় বেশ বিতর্ক হচ্ছে। কিন্তু বাংলাদেশে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তখন বিদেশে এমন বিক্ষোভ বা হেনস্থার মাধ্যমে ঠিক কি অর্জন করতে চাইছে দলটি? তাফসির বাবুর প্রতিবেদন। ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আটকের এই দৃশ্য বুধবারের। সেদিন ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির 244 নেতাকর্মীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির যে কর্মসূচি, সেখানে মূলত তিনটি ধারা দেখা যাচ্ছে। এর একটি হচ্ছে দলটির নেতাকর্মীরা সক্রিয় আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আর দ্বিতীয়টি হচ্ছে ঢাকার এরকম বিভিন্ন এলাকায় কিংবা এর বাইরে দলটির নেতাকর্মীরা কখনো কখনো ঝটিকা মিছিল করছেন। আর তৃতীয় যে কার্যক্রমটি দেখা যাচ্ছে সেটি মূলত বাংলাদেশের বাইরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ কিংবা অভ্যুত্থানে যুক্ত থাকা বিভিন্ন দলের নেতারা দেশের বাইরে গেলে সেখানে বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে যুক্ত প্রবাসীদের, যার সর্বশেষটি ঘটে আমেরিকায় বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায়, যেটা নিয়ে রাজনীতিতে এখন হচ্ছে নানা বিশ্লেষণ। সে যেটা মেসেজ দিল যে আমাকে তুমি দুর্বল ভেবো না আর কি। হ্যাঁ, আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নাই আর কি। তাদের পতনটাকে তারা যেভাবে রেসপন্স করতেছে, মানে আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার জায়গা বাদ দিয়ে তারা যে লাইনটা বেছে নিয়েছে, সে আগের লাইন, মানে এক ধরনের সহিংসতা সৃষ্টির মাধ্যমে তাদের শক্তিটাকে তারা প্রকাশ করতে চাচ্ছে। তারা মিছিলও করতেছে, বিক্ষোভ করতেছে, অ্যাট দি সেম টাইম তারা ফিজিক্যালি মানুষকে অ্যাসল্ট করতেছে। তো এইটা তাদের এক ধরনের কামব্যাক করার, বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার কৌশলের মধ্যে, কামব্যাক করার কৌশলের মধ্যে এগুলোকে সে বেছে নিয়েছে। তবে কৌশল যেটাই হোক, এ ধরনের বিক্ষোভ এবং সেখান থেকে আক্রমণাত্মক আচরণের নানা সমালোচনাও হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে এনসিপিকে এর রাজনৈতিক জবাবও দিতে দেখা যাচ্ছে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। সব মিলিয়ে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়ে উঠবে এমন মূল্যায়নও পাওয়া যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, দেশের বাইরে এরকম বিক্ষোভ কিংবা একরকম টার্গেট করে হেনস্থার মাধ্যমে কি অর্জন হচ্ছে আওয়ামী লীগের? বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো নারীর প্রতি গালিগালাজ করে থাকে, নিশ্চয়ই সেটাকে আমরা সমর্থন করি না অথবা অ্যাপ্রিসিয়েটও করি না। এটা যখন দেশে কথা বলার সুযোগ নাই, এর মানে কি মানুষ মেনে নিয়েছে? নিশ্চয়ই না। মানুষ এটাকে প্রতিবাদ করে এবং এই বাঁচার জন্য যেখানে সুযোগ পায়, যেখানেই সুযোগ পায়, দেশে বিদেশে, সেখানেই মানুষ প্রতিবাদ করে। আওয়ামী লীগ নেতারা তুলে আনছেন তাদের ভাষায় দলীয় নেতাকর্মীদের উপর হামলা কিংবা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো। বলছেন বিদেশে সেটারই প্রতিক্রিয়া দেখাচ্ছেন কর্মীদের কেউ কেউ। দলটির বিভিন্ন স্তরে কথা বলে মনে হয়েছে বিদেশে বিক্ষোভের ঘটনায় দেশে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা আছে দলটির ভেতরে। পাশাপাশি এর মাধ্যমে বিদেশেও আলোচনা তৈরি করে দৃষ্টি আকর্ষণ করা এবং দেশের ভেতরে সরকার ও রাজনৈতিক নেতাদের উপর এক ধরনের চাপ তৈরির উদ্দেশ্যও আছে।
কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগ এতে কতটা লাভবান হবে, নাকি এনসিপি কিংবা অন্য দলগুলো একে কাজে লাগিয়ে উল্টো আওয়ামী লীগকেই আরও চাপে ফেলবে, সামনের দিনগুলোতেই সেটা স্পষ্ট হবে। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। প্রবাহ স্টুডিওতে আজ আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। বিদেশে বাংলাদেশের রাজনৈতিক কর্মীরা, মানে দলের কর্মীরা আগেও নানা ধরনের সংঘর্ষে জড়িয়েছেন, নতুন কিছু নয়। তো বাংলাদেশের আইনে যদিও ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা, কমিটি ইত্যাদি গঠনে বিধিনিষেধ আছে, যদিও রাজনৈতিক দলগুলো কতটা মানে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগের কথা যদি বলি, দেশের ভিতরে কার্যক্রম নিষিদ্ধ বলেই কি আওয়ামী লীগ আসলে বিদেশে বেশি সক্রিয় এবং এর মাধ্যমে মানে সেখানকার কমিউনিটিতে প্রভাব বিস্তার, এমনকি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণেরও একটা চেষ্টা কি তাদের আছে? আপনার কাছে কি মনে হয়, ব্যাপারটাকে কিভাবে? হয়তো থাকতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে তাদের দল হিসাবে আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণের সুযোগ থাকলেও বাংলাদেশ হিসাবে কিন্তু এটা আমাদের ভাবমূর্তির জন্য খুব ইতিবাচক কাজে আসেনি, এবং এতে করে আলটিমেটলি এই ধরনের কৌশল রাজনীতিতে ফেরত আসবার জন্যে বা মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কতটা কার্যকর সেটা কিন্তু আমরা এখন নিশ্চিত নই। এবং আপনি যেমনটা বলছিলেন, এর আগেও কিন্তু আমরা দেখেছি, এবং এতে করে মানুষ এইগুলোকে এতে দেখে বিরক্তই হয়। আমার ধারণা এতে করে কেউ আকর্ষিত হয়, সেটা আজকে আওয়ামী লীগের জন্য হোক বা তার আগে বিএনপির জন্য হয়ে থাকুক, কেউ কিন্তু এটা পছন্দ করছে না। তো কাজেই আমার মনে হয় যে আমরা এখনকার বাস্তবতায় আরেকটু সৃজনশীলভাবে জনগণের কাছে যাবার এবং নিজেদের অবস্থান যদি জানান দেওয়ার থাকে, সেই ব্যাপারেই বোধহয় যত্নশীল হওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন আওয়ামী লীগ তো দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, মানে সেটা কি একটা ফ্যাক্টর কিনা যে তারা বিদেশে আরো বেশি মানে তাদের কার্যক্রমটাকে তুলে ধরতে চাইছে? এতে করে বিদেশের তাদের এই অ্যাক্টিভিজম দেশে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করবে বা লোকজনকে আকর্ষণ করবে তার দলের প্রতি, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এখান থেকে আওয়ামী লীগ কিছু গেইন করতে পারে। আমি সেটা মনে করছি না। তার কারণ হলো দুটো বিষয়। একটা হচ্ছে যে এখনকার বাস্তবতায় যদি কোনো আওয়ামী লীগের একটা মূল্যায়নে যাওয়া দরকার তাদের অবস্থান সম্পর্কে, এবং তারা যদি মানুষ যদি মনে করে যে তারা আগের জায়গাতেই আছে, তাহলে কিন্তু তাদের বাক্সে খুব বেশি কিছু যোগ হবে না। তো কাজেই তাদেরকেও নতুন করে চিন্তা করতে হবে, কারণ একটা জেনারেশনাল শিফট হচ্ছে বাংলাদেশে, যেটা আমরা দেখছি। তো কাজে এই নতুন প্রজন্মের কাছে নতুন বাস্তবতায় আপনার রাজনীতিকে নতুনভাবে উপস্থাপন করতে হবে, নতুন কন্টেন্ট দিয়ে। তো সেই নতুন জায়গাটা না থাকলে পুরনো কন্টেন্ট নিয়ে আপনি নতুন প্রজন্মের কাছে গিয়ে খুব বেশি আকর্ষণ পাবেন, এটা আমার কাছে মনে হয় না। তার মানে আপনি বলছেন যে আসলে কৌশলগত দিক থেকে তাদের পরিবর্তন আসা দরকার। কৌশল এবং তাদের, আমি বলবো যে কন্টেন্ট যদি বলি, যে রাজনীতির বিষয়বস্তু নিয়েও তাদেরকে চিন্তা করা দরকার আছে। তার কারণ হলো, ধরেন গত 90 সালের পর থেকে যে আমাদের রাজনৈতিক বিবর্তনটা হয়েছে, তার প্রধান কয়েকটা যদি বলি বিষয়, একটা হচ্ছে যে আপনি প্যাট্রোনেজ পলিটিক্স, আপনি রাজনীতির মধ্যে অর্থ ঢুকিয়ে বা মানুষকে আর্থিকভাবে লাভবান করার একটা প্রবণতার দিকে নিয়ে গেছেন, সেটা সব দলই করেছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকবার একটা প্রবণতা কিন্তু সবাই চেষ্টা করছে। কাজেই এখন আমার ধারণা বাংলাদেশে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে বল প্রয়োগ বা দুর্নীতি দিয়ে অথবা সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করে রাজনীতি করার চাইতে রাজনীতি দিয়ে রাজনীতি করার প্রয়োজনটা বোধহয় মানুষ বেশি অনুভব করছে। ভারতের আসামে পুলিশের হাতে আটকের কয়েক মাস পর এক মুসলিম বৃদ্ধাকে পাওয়া গেল বাংলাদেশের ঢাকার একটি বস্তিতে, যেখানে কোনো মতে অন্যের আশ্রয়ে বেঁচে আছেন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা। পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাকে বাংলাদেশে পুশিন করার এই অস্বাভাবিক ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছে বিবিসি। বৃদ্ধার দেওয়া ঠিকানা অনুযায়ী ভারতের আসামে খুঁজে বের করা হয়েছে তার পরিবারকেও, কিন্তু কিভাবে ঘটল এমনটা? 65 বছরের বৃদ্ধা সখিনা বেগম। 4 মাস আগে তাকে হঠাৎ পাওয়া যায় মিরপুরের ভাসানটেকের এই টেকপাড়ায়। আমার ল'ৰা ছোৱালীক খেদে দিছে, কৈছি আমি যাই ঘৰত থৈ আহিম, তোমালোকে ইয়াতে থাকিবা নালাগে, তোমালোকে যাওয়া ঘৰত।
নাম পরিচয় জিজ্ঞেস করলে বৃদ্ধা যে উত্তর দেন, শুরুতে তার কিছুই বুঝতে পারছিলেন না এখানকার মানুষ, কেননা তার মুখের ভাষা ভিন্ন। আর ঠিকানা হিসেবে যে গ্রাম ও জেলার নাম বলছিলেন তারও কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাসা কোথায়? বাসা নলবাড়ি। কোন দেশ? নলবাড়ি বরকুড়া দেশ নলবাড়ি গ্রাম। বৃদ্ধার কান্নাকাটি ও করুণ অবস্থা দেখে তাকে আশ্রয় দেয় এই পরিবারটি। ধীরে ধীরে জানা যায় বৃদ্ধার বাড়ি ভারতের আসামে। কিন্তু ভারত থেকে এই বৃদ্ধা বাংলাদেশের ঢাকায় কিভাবে আসলেন? থানার পুলিশে কি কৈছে কবরা, আমার গ্রামত গেছি, এটা চাইন দিম লৈ আহিম, আমার লৰাও আছে। থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মোর, আসাম পুলিশ এই বগা ড্রেছ পিন্ধেছি সেই পুলিশ, সেই কেম্পটোত 8 গাড়ী মানুহ ভৰ্তি কৰি লৈ আহিছি। বদান না কি সেই নাজনো এনেকে সোমাই দিছি, দি পেলাই কৈছি চলি দুটা মানে কৈছে আমার। সখিনা বেগম যেটা বলছেন সেটা মূলত ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনাকেই ইঙ্গিত করে। তার কথায় উঠে আসে সীমান্তের বর্ণনা এবং গভীর রাতে তার সঙ্গে আরও মানুষকে সীমান্ত পার করে দেওয়ার কথা। কিবা হিন্দীত কথা কয়, পাৰ কাটাৰ চাৰিওফালে বেৰা আৰু লোহাৰ কিবা লোহাৰ দৰ্জা, ডাঙৰ লোহাৰ দৰ্জা, সেই লোহাৰ দৰ্জা তহঁতে আস্তে আস্তে যাই থাকিবি, তহঁতে হাল্লা নকৰিবি, কহান শব্দ নকৰা, তহঁতে হাল্লাই নকৰিবি, মছজিদত মানুহ আছে মানুহ গেছে। গভীর রাতে অচেনা এলাকায় ঢুকে অসহায় অবস্থায় পড়েন এই বৃদ্ধা। একদিকে বয়স, অন্যদিকে শারীরিক নানা অসুস্থতা। সখিনা বেগম তখনও জানতেন না যে তিনি ভিন্ন এক দেশে ঢুকে পড়েছেন। ওই রাতেই রাস্তায় বাসের দেখা পেয়ে তিনি তাতে উঠে পড়েন। উনি বলছে যে বাসে উঠছে, উঠার পরে নাকি বিভিন্ন জায়গায় আর কি নামাই দিছে। উনি বলছে আমি নলবাড়ি যাবো। এখন ওনারা তো নলবাড়ি তো আর ওইখানে যাইতে পারবে না, যেহেতু বাংলাদেশের ভিতরে ঢুকাই দিছে। এরকম বাসে আস্তে আস্তে পরে একদিন এই আমাদের এদিক দিয়ে ঢুকে ওইখানে সামনে একটা দোকান আছে, ওইখানে বৈশা কান্না করতেছে। প্রায় 4 মাস ধরে ভিন দেশে অচেনা মানুষের আশ্রয়ে সখিনা বেগম দিন রাত কান্নাকাটি করে শুধু পরিবারের কাছেই যেতে চান। কিন্তু তার বক্তব্য যাচাই করা দরকার। গুগল ম্যাপে বৃদ্ধার বলা নলবাড়ি জেলা সার্চ করতেই এর অস্তিত্ব পাওয়া যায়। দেখা যায় এটা ভারতের আসামের একটি এলাকা। কেউ আছেন নাকি? পরে গ্রাম ও স্বামী সন্তানের নাম সহ তার দেয়া ঠিকানা আমরা সরবরাহ করি ভারতে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর কাছে। সাকিনা বেগম আপনার কে হয়? সাকিনা বেগম মোর মা। তো সরেজমিনে গিয়ে খোঁজ পাওয়া যায় তার পরিবারের। আপনার পাপ পাওয়া গেছে? পাশি নাকি? আল্লাহ তুমি জয় গো আল্লাহ, ও আল্লাহ। এবার ভিডিও কলে 2 পক্ষের কথা বলার পালা। ওপারে অধীর অপেক্ষায় সখিনা বেগমের ছেলে মেয়েরা। দেখেন তো, এরা কি আপনার ছেলে মেয়ে হয়? আয় তোর মায়া আয়ো। 2 পারেই আবেগ ঘন এক দৃশ্য। কান্নার রোল, ভারতে ফেরার আকুলতা, ছেলে মেয়ে আর নাতিদের খোঁজ খবর কোনো কিছুই বাদ থাকলো না। 4 মাস পর এই বৃদ্ধা তার স্বজনের খোঁজ পেয়েছেন। ভারতে তার যে সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি ভিডিও কলে কথাও বলছেন। কিন্তু এইসব কিছু ছাপিয়েই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তিনি এখনও বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে ভারতে কিভাবে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। সখিনা বেগমের পরিবার জানাচ্ছে তাদের মাকে গত 25শে মে স্থানীয় পুলিশ নিয়ে গিয়েছিল। তারপর থেকেই কোনো খোঁজ ছিল না তার। এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই বিদেশি বলে ঘোষণা করেছিল এবং সেই একই রায় বজায় রেখেছে গৌহাটি হাইকোর্টও। এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দী করেও রাখা হয়েছিল। করোনার সময়ে জামিনে মুক্তি পান তিনি। এ বছরের মে মাসে তাকে আবারও আটক করা হয়। সই করানোর জন্য এসপি অফিসে আমার মাকে নিয়ে যায় 25 তারিখ। এসপি অফিস থেকে বলা হয় যে গোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছে মাকে। এর 3-4 দিন পরে আমি গোয়ালপাড়া গেলে ওরা বলল যে কোনো অর্ডার হয়নি। 15 দিন পর এসো। 15 দিন পরে যখন আমরা যাই সেখানে আমার মা ছিল না। এটা মোর মা আছে না মোর মা মরছে না কি হয়েছে এটা গেলে বিশ্রি পাও না আমি। ভারতের মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে যে বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করে দেয়া হয়েছে নথিপত্রে সামান্য ভুলের জন্য। অভিযোগ তাদের অনেককেই প্রচলিত নিয়ম ভেঙে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে।
যাদেরই একজন সখিনা বেগম। গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আসাম সরকারের দেয়া এক হলফনামায় দেখা যাচ্ছে সেখানকার পুলিশ সখিনা বেগমকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছিল। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমের খোঁজ বাংলাদেশে মিলল সে বিষয়ে যোগাযোগ করেও বিএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশে বিবিসির পক্ষ থেকে সখিনা বেগমের ঘটনা জানিয়ে স্থানীয় ভাষানটেক থানায় যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন ঘটনা তদন্ত এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সখিনা বেগমও আশায় আছেন এই শেষ বয়সে পরিবারের কাছে ফিরে যাবার। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আছেন সঙ্গে। মিস্টার কবির, আমরা প্রতিবেদনটি দেখলাম, এই যে মানুষকে এভাবে সীমান্ত দিয়ে জোর করে ঠেলে দেওয়া, বাংলাদেশের সাথে যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের আসলে পরিচয় কোনো কিছু যাচাই বাছাই করা হচ্ছে না আগে থেকে। এরা মুসলিম হওয়া, মানবাধিকার সংগঠনগুলো অনেকেই বলছেন যে স্পষ্টতই এটা আসলে আন্তর্জাতিক যে একটা দায়বদ্ধতার জায়গা সেটারও একটা লঙ্ঘন। তো তারপরও তাহলে ভারত কেন এই বিতর্কিত পুশিন চালিয়ে যাচ্ছে? এটা কি বাংলাদেশের জন্য কোনো বার্তা দেওয়া হচ্ছে? কিন্তু এটা একটা মর্মান্তিক, হৃদয় বিদারক একটা ঘটনা যেটা আপনারা দেখালেন, এবং এখানে অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে যে এই মানুষটার পরিচয়, তার জাতীয়তা, এটা যাচাই বাছাই শেষ হওয়ার আগেই কিন্তু তাকে ঠেলে পাঠানো হয়েছে। কারণ আপনাদের রিপোর্টে যেটা দেখলাম যে এখনও তার জন্যে ওখানে তার পরিচয় বা তার অবস্থান নির্ণয়ের জন্যে প্রক্রিয়াটা শেষ হয়নি। তো সেটা আইনগত বিদেশি ঘোষণা করা হয়েছে। এখন তাকে বিদেশি ঘোষণা করা হয়েছে, তার পরিবার কিন্তু ওখানে আর কাউকে ঘোষণা করা হয়নি কিন্তু। তো কাজেই এর মধ্যেও আইনের ফাঁক ফোকর আছে বলে আমার ধারণা। এটা একটা বিষয় গেল। দ্বিতীয় যে বিষয়টা, এর মধ্যে একটা সাম্প্রতিক উপাদান খুব প্রমিনেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে এই ভদ্রমহিলাকে রাতের আধারে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে মুসলিম হিসাবে তাকে চিহ্নিত করার কারণে। এর মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িকতা, ভারতে সাম্প্রদায়িক রাজনীতি আছে, এবং আসামেও বিজেপি সরকার, এবং সেই সরকারের মন্ত্রীদের মুখ থেকেও আমরা নানান কথা শুনি। আমার ধারণা তারই একটা ফল এখানে আমরা দেখতে পেলাম। এবং গত মে মাসের পর থেকে কিন্তু 1700 মতো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেক ভারতীয় আছে, এই যেমন এই ভদ্রমহিলার, এর মতো আরও অনেক ভারতীয় আছে, এবং বেশ আমার সংখ্যাটা মনে নেই, প্রায় 20-30 জন ভারতীয় বাংলাদেশে কয়েকদিন থাকার পরে বাংলাদেশ যখন তাদেরকে আবার ঠেলে দিয়েছে ওইদিকে, তখন তারা গ্রহণ করেছে বিএসএফ। তো কাজেই এখানে 3টা বিষয় হচ্ছে। একটা হচ্ছে যে আইনি প্রক্রিয়া, যথাযথ আইনি প্রক্রিয়া দুই দেশের মধ্যে, কেউ যদি বেআইনি হয়ও তাকে সীমান্ত পারাপার করার জন্য আইনি প্রক্রিয়া আছে। 1975-এর বর্ডার গাইডলাইন্স আছে, একটা 11 সালের একটা জয়েন্ট প্ল্যান আছে বাংলাদেশ ভারতের মধ্যে। আমার ধারণা এই ক্ষেত্রে এগুলি মোটেও তোয়াক্কা করা হচ্ছে না। প্রশ্ন উঠছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানে একটা শীতলতা চলছে, দুদেশের মধ্যে নানা বাণিজ্যিক সুবিধাগুলো দেখা যাচ্ছে যে বাতিল হয়েছে, এবং এই পুশিনও আসলে সেটারই একটা ধারাবাহিকতা কিনা। এক ধরনের চাপ তো বটেই, এবং সেটা গতকালই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলছিলেন যে ভারত পছন্দ করছে না আমাদের বর্তমান ব্যবস্থাটাকে, এবং সেই মেসেজটাই তারা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে। সেটা আপনি বাণিজ্যিক বিষয়ে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, এবং পুশিনটার জন্য বিপজ্জনক দিক হলো যে বাণিজ্যটা হলে তো আমরা দেখতে পাই না, কিন্তু এই যে পুশিনগুলো হচ্ছে, এই মানুষগুলো বাংলাদেশে আসছে, আমরা দেখতে পাচ্ছি, এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে, এবং সেটা ভারত বাংলাদেশের কূটনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এবং সেটা কিন্তু এই সরকার না, আপনি আগামী সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে থাকবে, কারণ এগুলো কেউ পছন্দ করেন। আপনি সীমান্তে মানুষ মারছেন, সীমান্ত দিয়ে একটা বিশেষ ধর্মের লোককে ঠেলে দিচ্ছেন, এগুলো কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেন। এবং আমার ধারণা ভারতেরও অনেক যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারাও কিন্তু সেগুলো পছন্দ করছেন না।
এই যে বিদেশে ঘোষণা করে যখন বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে মানুষকে, এবং যেটি বলছিলেন আপনি যে কোনো আসলে নিয়ম নীতি সেগুলো তোয়াক্কা না করেই যদি ভারত সেটা করে, এই পুশিন ঠেকাতে আসলে বাংলাদেশের কি করার আছে? আমাদের দিক থেকে চেষ্টা হয়েছে, আমরা কূটনৈতিক উদ্যোগ নিয়েছি, তাদেরকে নোট পাঠিয়েছি ইত্যাদি, কিন্তু এখন যদি দেখা যায় যে এটা চলতেই থাকে তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। তার অর্থ হচ্ছে সীমান্তে তখন আমাদেরও চেষ্টা করতে হবে যাতে এই লোক আমাদের না ঢুকতে পারে, আমরাও সেখানে প্রতিরোধ দাঁড় করাতে হবে। এবং আপনি যদি মনে করতে পারেন, চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন আগে কাঁটাতারে বেড়া দিয়ে নেওয়া কিন্তু দেয়া নেওয়া বিষয়কে নিয়ে মানুষ কিন্তু রুখে দিয়েছিল। তো কাজেই এখন এই ধরনের পুশিন যদি চলতে থাকে সেক্ষেত্রে তখন বাংলাদেশের দিক থেকে হয়, কারণ যখন আপনি কূটনৈতিকভাবে আপনি রেসপন্স করছেন না বা কোনো কূটনৈতিক ব্যবস্থা যখন কোনো ফল দেয় না, তখন তো আপনাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। কাজে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে, এই সরকার হয়তো ধরেন আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার বলে তারা খুব শক্তিশালী উদ্যোগ নিতে চাচ্ছে না, বা সেটা তারা নেওয়ার মতো সুযোগ নাই, তারা অন্যদিকে ব্যস্ত। কিন্তু নিশ্চয়ই একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়ে আসলে তার উপর তো রাজনৈতিক চাপ বাড়বে, তখন তাকে তো জবাব দিতে হবে। তো কাজেই এই ধরনের উদ্যোগ যদি থাকে তাহলে সেটা একটা, আমার ধারণা এক ধরনের জটিলতা বাড়াবে, যেটা আমার মনে হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে না হওয়াটাই বাঞ্ছনীয়। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে আজ কথা বলার জন্য। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের গাজার অভ্যন্তরে রিপোর্ট করতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় বিবিসি, এজেন্স ফ্রান্স প্রেস, অ্যাসোসিয়েট প্রেস ও রয়টার্সের সঙ্গে যৌথভাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করেছে, যার মাধ্যমে এই নীতি পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। ইতিহাসকে তারা তুলে ধরেন যারা তা নিয়ে রিপোর্টিং করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে অভিযানের ছবিগুলোতে ইউরোপকে অত্যাচার থেকে মুক্ত করার লড়াই দেখা গেছে। নেপাম বোমায় দগ্ধ এক শিশুর ছবি ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা ঘরে ঘরে পৌঁছে দেয়। ইথিওপিয়ায় সাংবাদিকতা বিশ্বকে দুর্ভিক্ষের বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। Just after midday, the tanks rolled out of the square. তিয়ানানমেন স্কয়ারে একা এক ব্যক্তি প্রতিরোধ করেছিলেন। They blocked their way again. ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে। The tank faltered, came to a stop. There isn't a hamlet that's been spared. Homes abandoned, communities broken. রুয়ান্ডাকে বিশ্ব উপেক্ষা করেছিল যতক্ষণ না সাংবাদিকরা প্রতিদিন হাজারো মানুষের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেন। সমুদ্র তীরে ভেসে আসা এক শিশুর ছবি সিরিয়ান শরণার্থী সংকটের নির্মম বাস্তবতা তুলে ধরেছিল। ইউক্রেনে বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। কিন্তু গাজার ক্ষেত্রে রিপোর্টিং করার দায়ভার পড়েছে কেবল ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর। তারা এর ভয়াবহ মূল্য দিচ্ছেন, আর সাক্ষ্য বহন করার মানুষ ক্রমেই কমে যাচ্ছে। ইসরায়েলি সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিচ্ছে না, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে বা সরাসরি দেখতে পারেন। বিবিসি, এএফপি, এপি এবং রয়টার্স একসাথে এই তথ্যচিত্রের মাধ্যমে ইসরায়েলের নীতি পরিবর্তনের আহ্বান জানাচ্ছে, যে আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিতে হবে, যেন তারা ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নিতে পারেন, যাতে করে সাংবাদিকরা সবাই মিলে বিশ্বের সামনে তথ্য তুলে ধরতে পারেন। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? 4 মাস পর পরিবারকে খুঁজে পেলেন সখিনা বেগম। এখন তিনি আছেন বাংলাদেশের ঢাকায় মিরপুরের এক ঘিঞ্জি এলাকায়, যদিও তার বাড়ি ভারতের আসামে। কিন্তু ভারতে পুলিশের হাতে আটক হবার পর পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে তাকে কে পাঠালো, কিভাবেই বা তিনি ঢাকায় আসলেন? চলুন দেখা যাক পুরো গল্প। 65 বছরের বৃদ্ধা সখিনা বেগম। 4 মাস আগে তাকে হঠাৎ পাওয়া যায় মিরপুরের ভাসানটেকের এই টেকপাড়ায়। আমার ল'ৰা ছোৱালীক খেদে দিছে, কৈছি আমি যাই ঘৰত থৈ আহিম, তোমালোকে ইয়াতে থাকিবা নালাগে, তোমালোকে যাৱা ঘৰত।
নাম পরিচয় জিজ্ঞেস করলে বৃদ্ধা যে উত্তর দেন, শুরুতে তার কিছুই বুঝতে পারছিলেন না এখানকার মানুষ, কেননা তার মুখের ভাষা ভিন্ন। আর ঠিকানা হিসেবে যে গ্রাম ও জেলার নাম বলছিলেন তারও কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাসা কোথায়? বাসা নলবাড়ি। কোন দেশ? নলবাড়ি বরকুড়া দেশ, বরকুড়া দেশ, নলবাড়ি গ্রাম। বৃদ্ধার কান্নাকাটি ও করুণ অবস্থা দেখে তাকে আশ্রয় দেয় এই পরিবারটি। ধীরে ধীরে জানা যায় বৃদ্ধার বাড়ি ভারতের আসামে, কিন্তু ভারত থেকে এই বৃদ্ধা বাংলাদেশের ঢাকায় কিভাবে আসলেন? থানার পুলিশে কি কৈছে কবরা, আমার গ্রামত গেছি, এমকাছি এটা চাইন দিম লৈ আহিম, আমার লৰাও আছে। হেৰি থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মোৰ, আসাম পুলিশ এই বগা ড্ৰেছ পিন্ধে যি সেই পুলিশ, সেই কেম্পটোত 8 গাড়ী মানুহ ভৰ্তি কৰি লৈ আহিছে। এই বাছত যিটো লৈ আহি কেনেকৈ যি লৈ আহিছে আমি ধৰিব নোৱাৰোঁ। বদান না কি সেই নাজনো এমকে সোমাই দিছি, দি পেলাই কৈছি চলি দুটা মানে কৈছে। সখিনা বেগম যেটা বলছেন সেটা মূলত ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনাকেই ইঙ্গিত করে। তার কথায় উঠে আসে সীমান্তের বর্ণনা এবং গভীর রাতে তার সঙ্গে আরও মানুষকে সীমান্ত পার করে দেওয়ার কথা। হেৰি কিবা হিন্দীত কথা কয়, তাৰ কাটাৰ চাৰিওফালে বেৰা আৰু লোহাৰ দৰ্জা, ডাঙৰ লোহাৰ দৰ্জা, সেই লোহাৰ দৰ্জা তহঁতে আস্তে আস্তে যাই থাকিবি, তহঁতে হাল্লা নকৰিবি, কহান শব্দ নকৰা, তহঁতে হাল্লাই নকৰিবি, মছজিদত মানুহ আছে মানুহ গেছে। গভীর রাতে অচেনা এলাকায় ঢুকে অসহায় অবস্থায় পড়েন এই বৃদ্ধা। একদিকে বয়স, অন্যদিকে শারীরিক নানা অসুস্থতা। সখিনা বেগম তখনও জানতেন না যে তিনি ভিন্ন এক দেশে ঢুকে পড়েছেন। ওই রাতেই রাস্তায় বাসের দেখা পেয়ে তিনি তাতে উঠে পড়েন। উনি বলছে যে বাসে উঠছে, উঠার পরে নাকি বিভিন্ন জায়গায় আর কি নামাই দিছে। উনি বলছে আমি নলবাড়ি যাবো। এখন ওনারা তো নলবাড়ি তো আর ওইখানে যাইতে পারবে না, যেহেতু বাংলাদেশের ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, চিনেও না ওনারা। পরে ওনাকে জায়গায় নামাই দিছে, উনি জায়গায় নামছে, নামার পরে আবার আরেকটা বাসে উঠছে নাকি। ওইরকম বাসে আস্তে পরে একদিন এই আমাদের এদিক দিয়ে ঢুকে ওইখানে সামনে একটা দোকান আছে, ওইখানে বৈশা কান্না করতেছে। প্রায় 4 মাস ধরে ভিন দেশে অচেনা মানুষের আশ্রয়ে সখিনা বেগম দিন রাত কান্নাকাটি করে শুধু পরিবারের কাছেই যেতে চান, কিন্তু মোবাইল নাম্বার বলতে না পারায় তার স্বামী, সন্তান কিংবা কোথায় তার বাড়ি সেটাও বুঝতে পারছিলেন না তাকে আশ্রয় দেয়া পরিবারটি। কিন্তু তার বক্তব্য যাচাই করা দরকার। গুগল ম্যাপে বৃদ্ধার বলা নলবাড়ি জেলা সার্চ করতেই এর অস্তিত্ব পাওয়া যায়। দেখা যায় এটা ভারতের আসামের একটি এলাকা। পরে গ্রাম ও স্বামী সন্তানের নাম সহ তার দেয়া ঠিকানা আমরা সরবরাহ করি ভারতে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর কাছে। সাকিনা বেগম আপনার কে হয়? সাকিনা বেগম মোর মা হয়। মা তো সরেজমিনে গিয়ে খোঁজ পাওয়া যায় তার পরিবারের। প্রথমে আমরা সাকিনা বেগমের এই ছবিটা পেয়েছিলাম ঢাকায় আমাদের সহকর্মীর কাছ থেকে। আসামে যখন তার ছেলে মেয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা এই ছবিটা পাঠিয়েছিলেন। ছবিগুলো আমরা পেয়ে মিলিয়ে দেখি এবং তার ছেলে মেয়েকেও দেখাই আমরা, যে তখন তারা চিনতে পারেন যে এই ভদ্রমহিলাই হচ্ছেন যিনি ঢাকাতে রয়েছেন, তিনি তাদের মা। আপনার পা পাওয়া গেছে? পাশি নাকি? আল্লাহ তুমি জয় কর আল্লাহ, ও আল্লাহ। এবার ভিডিও কলে দুই পক্ষের কথা বলার পালা। ওপারে অধীর অপেক্ষায় সখিনা বেগমের ছেলে মেয়েরা। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? আয় তোর ভাই আয়ো। দুই পারেই আবেগ ঘন এক দৃশ্য। কান্নার রোল, ভারতে ফেরার আকুলতা, ছেলে মেয়ে আর নাতিদের খোঁজ খবর, কোনো কিছুই বাদ থাকলো না। 4 মাস পর এই বৃদ্ধা তার স্বজনের খোঁজ পেয়েছেন। ভারতে তার যে সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি ভিডিও কলে কথাও বলছেন। কিন্তু এসব কিছু ছাপিয়েই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তিনি এখনও বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে ভারতে কিভাবে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। সখিনা বেগমের পরিবার জানাচ্ছে তাদের মাকে গত 25শে মে স্থানীয় পুলিশ নিয়ে গিয়েছিল। তারপর থেকেই কোনো খোঁজ ছিল না তার। এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই বিদেশি বলে ঘোষণা করেছিল এবং সেই একই রায় বজায় রেখেছে গৌহাটি হাইকোর্টও।
এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দী করেও রাখা হয়েছিল। করোনার সময়ে জামিনে মুক্তি পান তিনি। এ বছরের মে মাসে তাকে আবারও আটক করা হয়। সই করানোর জন্য এসপি অফিসে আমার মাকে নিয়ে যায় 25 তারিখ। এসপি অফিস থেকে বলা হয় যে গোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছে মাকে। এর 3-4 দিন পরে আমি গোয়ালপাড়া গেলে ওরা বলল যে কোনো অর্ডার হয়নি, 15 দিন পর এসো। 15 দিন পরে যখন আমরা যাই সেখানে আমার মা ছিল না। মোট 3 বার গেছি গোয়ালপাড়াতে। আমার মা আছে নাকি আমার মা মারা গেছে না কি হয়েছে সেটাই তো জানতে পারছিলাম না আমরা। এটা মোর মা আছে না মোর মা মরছে না কি হয়েছে এটা গেলে বিশ্রি পাও না আমি। ভারতের মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে যে বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করে দেয়া হয়েছে নথিপত্রে সামান্য ভুলের জন্য। ভারতে তারা বিদেশি বলে চিহ্নিত হলেও তারা কোন দেশের নাগরিক সেটা আবার নির্দিষ্ট করা হয়নি। অভিযোগ তাদের অনেককেই প্রচলিত নিয়ম ভেঙে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে, যাদেরই একজন সখিনা বেগম। গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আসাম সরকারের দেয়া এক হলফনামায় দেখা যাচ্ছে সেখানকার পুলিশ সখিনা বেগমকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছিল। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমের খোঁজ বাংলাদেশে মিলল সে বিষয়ে যোগাযোগ করেও বিএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশে বিবিসির পক্ষ থেকে সখিনা বেগমের ঘটনা জানিয়ে স্থানীয় ভাষানটেক থানায় যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন ঘটনা তদন্ত এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সখিনা বেগম আশায় আছেন এই শেষ বয়সে পরিবারের কাছে ফিরে যাবার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।